21 বছরের এক কলেজ স্টুডেন্ট বিশাল সুরবেকে কিডন্যাপ করার পর 22 দিন কেটে গেছে। অবশেষে মুক্তিপণ নেওয়ার পর অপহরণকারীরা সেই জায়গার নাম জানিয়ে দিয়েছিল যেখানে তাদের বিশালকে মুক্তি দেওয়ার কথা ছিল। দেখব এই কেসের তৃতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। ছেলে কিচ্ছু করো না তুমি। কাল পুনে চলে আয়। পুনেতে গার্গি হিলে ওখানে তুই একটা পোড়ো বাড়ি পাবি। তুই ওই পোড়ো বাড়িটাকে জীবনে কখনো ভুলতে পারবি না সুরবে। কিন্তু শোন, আমরা কিন্তু মুক্তিপণের শুধু 2,99,90,000 টাকা নিয়েছি। আর হ্যাঁ, তোর ওই উড্ডি পড়া বন্ধুদের বল পুনে আসার কষ্ট না করে। এই জন্যে ওরা আমাকে খুঁজে পাবে না, কারণ ওদের বাপ আমি। একটা অনেক বড় ইঁদুর বেড়ালের খেলার পর মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ আর বিশালের বাবা প্রকাশ সুরবে বিশালকে ফিরে পেতে চলেছিল, কিন্তু তাদের ধারণাও ছিল না যে বিশালকে তারা কি অবস্থায় পাবে। পরের দিন সকালে যখন পুনে পুলিশের টিম গার্ডগে হিল পৌঁছয়, তখন এই কেস তার পরবর্তী স্তরে পৌঁছে গিয়েছে। বিশাল, 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 বিশাল বাবা, দেখ ওঠ, ওঠ। বাবা, আমরা পুলিশ তোমাকে বাঁচাতে এসেছি। না, আমাকে মেরো না, আমাকে মেরো না তোমরা, আমি মরতে চাই না। বিশাল, কেউ তোমাকে মারবে না। আমি মরতে চাই না বাবা, আমাকে মেরো না। বাবা সব ঠিক আছে। বিশাল বাবা, মুম্বাইতে তোমার বাবা আর মা তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। ভরসা করো আমাদের উপরে। হ্যাঁ, প্লিজ প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি মরতে চাই না। এগুলো সেই নোট যেগুলো মুক্তিপণের জন্য নেওয়া হয়েছিল। এই দেখো স্যার, সেই জন্যই কিডন্যাপার এই কথা বলেছিল। ওদের কাছে 2,99,90,000 ছিল। আমরা কিন্তু মুক্তিপণের শুধু 2,99,90,000 টাকা নিয়েছি। দেখুন, আপনার ছেলের ইমিডিয়েট ফিজিক্যাল ডেঞ্জার নেই। ফিজিক্যাল প্যারামিটার সব নর্মাল, কিন্তু সাইকোলজিক্যালি ওর ঠিক হতে একটু সময় লাগবে। ডক্টর, বিশালের সাথে একটু কথা বলবো। আপনি এখন আর কি জিজ্ঞাসা করতে চান? ওরা টাকা পেতে চেয়েছিল আর আমি আমার ছেলেকে ফিরে পেতে চেয়েছিলাম। হয়ে গেছে, এবার বন্ধ করুন, এসব বন্ধ করুন। পেশেন্টকে বিশ্রাম নিতে দিন। দেখুন, ওর সাথে ভয়ঙ্কর কিছু হয়েছে। ওই সব কিছু মনে করানো ইমিডিয়েটলি আনঅ্যাডভাইসেবল। অবশ্যই, আমিও তো সেটাই বলছি। আর কোনো দরকারই নেই ওকে কিছু মনে করানোর। আমি তো রেখা আর বিশালকে নিয়ে বাইরে চলে যেতে চাই, বলতে পারেন চিরকালের জন্যে। প্রকাশবাবু,
ওরা কি আপনাকে বলেছিল যে ওরা বিশালকে কোনো কষ্ট দেয়নি? আপনারাও তো অনেক কথা বলেছিলেন, ওরাও তো অনেক কথা বলেছিল। আপনাদের কথার মধ্যে পড়ে আমাদের দেখুন কি হয়েছে, আমার স্ত্রীর, আমার ছেলের, আমার। বললাম তো স্যার আপনাকে, আমি কি আপনার পা ধরবো এখন? কারোর বিরুদ্ধে কোনো কেস করতে চাই না। ওরা মারাত্মক প্ল্যানিং করে চালাকির সাথে ডেয়ারিং এর সঙ্গে সেটাই করেছে যেটা ওরা চেয়েছিল। এটা আপনার হেরে যাওয়া ইগো বলছে, কারণ আপনার নাকের সামনে দিয়ে কাজটা হাসিল করে ফেলেছে সেই জন্যে। যা আপনি মনে করেন, প্রশ্নটা আমার ইগো নিয়ে নয়। একটু ভাবুন, ওরা কিন্তু ক্রিমিনালস। ওরা আপনার ছেলেকে দ্বিতীয়বার, আরেকবার যখনই সুযোগ পাবে তখনই তুলে নিতে পারে। যতক্ষণ ওদের সঠিক জায়গায় পৌঁছানো না যাবে, ওরা আপনার জন্য, সমাজের জন্য, গোটা দেশের জন্য একটা জঞ্জাল। প্রশ্নটা আমার ইগো নিয়ে নয়। প্রশ্নটা এটা যে আমি এটা চাই না যে আপনি এবার যা কষ্টটা পেলেন অন্য কেউ সেটা পাক। আমি এটা চাই না যে আপনার ছেলে বিশালের যে কষ্টটা হয়েছে কালকে অন্য বিশালে সেটা হোক। এরা সোসাইটির জন্য একটা বিপদ, এরা ক্রিমিনাল, আর এখন নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে একটা ক্রাইম করার পর। আর আমি ওদের ছেড়ে দিতে পারবো না। আমার কাজ ওদেরকে গ্রেফতার করা। দেখ প্রকাশ, ইন্সপেক্টর সাহেব ঠিক কথাই বলছেন। ওনাদের নিজেদের মতন কাজ করতে দে। যদি ওরা বুঝে থাকেন যে বিশালের সাথে কথা বলাটা জরুরি, তো জরুরি। আমি অ্যাডভাইস করছি আগামী 24 ঘন্টায় পেশেন্টকে যেন ডিস্টার্ব না করা হয়। ঠিক আছে প্রকাশবাবু, আমি আসি। চলুন। স্যার পুনের পুরো কমিউনিটি এটা, সব ইনফরমেশন নেটওয়ার্ক, পুলিশ রেকর্ড সমস্ত চেক করেছে স্যার। এই কেসে যদি কেউ আমাদের কোনো লিড দিতে পারে তাহলে সেটা হলো বিশাল সুরবে। কাল আমরা ওর সাথে কথা বলবো, দেখি ওই ব্যাপারে ও কি বলে। সরকার আর মিডিয়া আমাদের কিছু প্রশ্ন করছে, কিন্তু তার কোনো উত্তরই আমাদের কাছে নেই। স্যার, কাল থেকে আমরা বিশালের কাউন্সেলিং শুরু করছি। এমন জাল ছড়িয়েছি যে ওই মুক্তিপণের থেকে একটা টাকাও যদি ওরা খরচা করে, সবচেয়ে আগে আমরা খবর পাবো। যেভাবে ওরা কিডন্যাপিংটাকে হ্যান্ডেল করছে, কিডন্যাপিং এর পরের ব্যাপারটা অতটাই জোরালো হবে। আর মুক্তিপণের টাকাটা অনেক দিনই ওরা খরচা করবে না, ওরা অপেক্ষা করবে। আমরা অপেক্ষা করব স্যার। শুধু অপেক্ষা করে কিছু হবে না তাম্বে, ওকে এমন ভাবে খোঁজো যাতে ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। আর এরকম লোক যদি রাস্তায় ঘুরে বেড়ায়, সিস্টেমকে একদম কুড়ে কুড়ে খাবে। আর একটা কথা মনে রেখো, এই সময় বিশাল সুরভের সাথে পুরো শহর শক্ত হয়ে আছে। যখন বিশাল অপহরণকারীদের হাতে ছিল তখন ক্রাইম ব্রাঞ্চ তাদের এক হাত যেন পিঠের পিছনে বাঁধা অনুভব করছিল। আর এখন যখন তারা মুক্তিপণের টাকা নিয়ে পালিয়েছে, বিশালকে মুক্তি দিয়েছে আর নিজেরা ছদ্মবেশের আড়ালে উধাও হয়ে গিয়েছে, তখন ক্রাইম ব্রাঞ্চ তাদের দুটো হাতই পিঠের পিছনে বাঁধা অনুভব করছে। ক্রাইম ব্রাঞ্চ কিভাবে ধরতে পারবে এই পাকা ক্রিমিনালদের? অনুসন্ধানকারী দলের সামনে একটা অনেক বড় পাহাড় দাঁড়িয়ে আছে। একটা কথাও মুখ থেকে বার করেনি, একটা দানাও মুখে দেয়নি, জলটাও না। আমি আপনাদের কষ্টটা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আপনারা চিন্তা করবেন না। আমি এই বিষয়ে পুরো খেয়াল রাখবো যে বিশালের যেন কোনো রকম স্ট্রেস না পড়ে। প্লিজ স্যার, আপনি অন্য একদিন আসুন না। এই সময় বিশালই একমাত্র সূত্র কিডন্যাপারদের কাছে আমাদের পৌঁছানোর জন্য। এক একটা মুহূর্ত আমাদের জন্য খুব দামি, এক এক সেকেন্ড। হ্যালো বিশাল। না, বিশাল, কেমন ফিল করছো? দেখো বিশাল, ওই 22 দিন তোমার উপর যা হয়েছে কেউ ভাবতেও পারবে না। হ্যাঁ, অনুভব নিশ্চয়ই করতে পারছি। আমরা চাই যে সমস্ত লোক তোমার সঙ্গে এগুলো করলো ওদের যেন শাস্তি হয়, নইলে তোমার মা বাবা, তুমি সারা জীবন কষ্ট পাবে। সারাটা জীবনের দুঃখ, অপমানের দুঃখ। একটু ভেবে নিয়ে বলো এক্স্যাক্টলি কি হয়েছিল। জানি না ওরা কোথা থেকে এলো। সবকিছু তো তাড়াতাড়ি হয়ে গেল। ওদের মুখ ঢাকা ছিল। ওরা 3 জন ছিল? ইয়েস স্যার, 3 জন ছিল। তারপর আমি গাড়ির মধ্যে বসে লুকিয়ে বাবাকে SMS করার চেষ্টা করি।
আচ্ছা কষ্ট কেন করছিস? হ্যাঁ, আমি তোর বাড়ির লোককে জানিয়ে দিচ্ছি। এই করলাম সেন্ড, আর এই তোর মোবাইল অফ। অনেকটা রাস্তা হাঁটছিলি না? এই না ধর তোর এনার্জি ড্রিঙ্ক। না, এসব কি জিনিস? যদি বলি বিষ কি করবি, খাবি না? হ্যাঁ, খেয়ে নে। চল মুখ খোল, মুখটা খোল, খেয়ে নে, খেয়ে নে, খা 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 খা, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নে। ভেরি গুড। হ্যাঁ, তারপরে কি হলো আমি কিচ্ছু জানি না, কিন্তু যখন আমার জ্ঞান এলো দেখলাম আমি একটা ঘরের মধ্যে রয়েছি। হেল্প! কেউ আছেন? কেউ আছেন এখানে? আমাকে বাঁচাও না। বিশাল, এই জায়গাটা কোন জায়গা? এটা কোথায়? চার দেওয়াল যে কোনো জায়গায় হতে পারে স্যার, আমি তো বাইরের আলোই দেখতে পাইনি। কেন? তোমাকে একবারও বাইরে নিয়ে যায়নি? নিয়ে গিয়েছিল 3-4 বার, কিন্তু আমার চোখে ওই কাপড় বেঁধে। কেন বেঁধে রেখেছো আমাকে? স্যার আমি ঠিক করে তো বলতে পারবো না, কিন্তু 3-4 বার শিফটিং হয়েছিল, কিন্তু প্রত্যেকবার আমি নিজেকে একই ঘরে পেতাম। আচ্ছা বিশাল, ওরা ঠিক কোন গাড়ি ব্যবহার করছিল? যখন রাস্তা থেকে তোমাকে কিডন্যাপ করলো তখন কোন গাড়ি ছিল, আর অন্য সময় কি গাড়ি ছিল? সরি স্যার, ঠিক মনে পড়ছে না। সবকিছু তো তাড়াতাড়ি হয়েছিল, তার উপর তখন অনেক রাত ছিল। কোনো ব্যাপার না বিশাল, যখন মনে পড়বে তখন বল। আচ্ছা বিশাল, সব মিলিয়ে ওরা কতজন ছিল? কি হিরো? হ্যাঁ, কি হয়েছে? তো ঘুম ঠিকঠাক? হ্যাঁ, এবার খিদে পেয়েছে তাই তো? চ চ, স্যান্ডউইচ এনেছি তোর জন্যে, নে ভালো স্যান্ডউইচ, খা খা। হ্যাঁ, খেয়ে নে খেয়ে নে। হ্যাঁ, আমাকে বাড়ি যেতে দিন দাদা। আমি কি করেছি? আমার কি ভুল বলুন তো? তোর কোনো ভুল নেই বাবু। পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা হলো খিদে। খেয়ে নে, চুপচাপ নিজের খিদেটা মেটা। চল চল, খেয়ে নে খেয়ে নে। আপনি বুঝতে পারছেন না কেন? আমি এসব খাবো না, আমি বাড়ি যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। আবে চুপচাপ আমাদের কথা শুনলে নিশ্চয়ই বাড়ি চলে যাবি। এবার খা, নাটক করিস না। আমি এসব খেতে চাই না, আমাকে বাড়ি যেতে দাও। কেউ আছেন এখানে? আমাকে এখান থেকে বাঁচাও, কেউ আছেন? লাউড স্পিকার লাগিয়ে দেবো, মাইক লাগিয়ে দেবো, তাও কেউ শুনতে পাবে না তুই এখানে আছিস। যা খুশি কর, চিৎকার কর, সারাদিন চিৎকার কর। কিভাবে চিল্লাবি? বাঁচাও বাঁচাও বাঁচাও, এই কে আছো, কোথায়, বাঁচাও। আরে কেউ আসবে আসবে, কেউ এলো এলো এখানে, কেউ এলো। যদি তোর ডাক শুনে কেউ আসে তাহলে আমি নিজে বাঁধন খুলে তোকে যেতে দেবো। এই ছেলে, আমাদের তোর সাথে কোনো শত্রুতা নেই, আমাদের শুধু টাকা চাই। আমাদের আর টাকার মাঝে যদি আসিস তুই, তাহলে গেছিস তুই দুনিয়া থেকে। বিশাল, ওদের দুজনেরই গাড়ি ছিল? হ্যাঁ স্যার, তৃতীয় আরেকজন ছিল, ওরও দাড়ি ছিল। ও একবার খাবার নিয়ে এসেছিল আমার জন্যে। ওরা প্রকাশবাবুকে যে মেসেজ করেছিল, ওরা কিভাবে বুঝলো যে এটা প্রকাশবাবুর ফোন? স্যার আমি নিজের ফোন বের করে যখন মেসেজ টাইপ করা শুরু করি তখন
ওরা আমার ফোনটা কেড়ে নিয়ে মেসেজটা সেন্ড করে দেয়। না, আমার মনে হয় না ওরা বাবাকে চিনতো, কারণ ওরা আমাকে জিজ্ঞাসা করেছিল আমার বাবার নাম্বার কত। যাকে এসএমএস করলি তুই সেটা তোর বাবার নাম্বার না? কেন বলবো? কি চাই তোমার? আমাকে যেতে দাও প্লিজ। আমরা তোর ফোন থেকে নিজেদের মতো করে বার করে নিতে পারি, কিন্তু তাতে হবে কি? তুই শুধু শুধু মার খাবি। তার চেয়ে ভালো হয় যে তুই চুপচাপ বলে দে। আমি ওদেরকে বাবার ফোন নাম্বারটা দিই। ওই তিনজনের মধ্যে কে তোমার বাবাকে ফোন করেছিল কিছু মনে আছে? নো স্যার, ওরা আমার সামনে কাউকে কখনোই ফোন টোন করতো না। এই লেটারটা, এটা কি তোমার হ্যান্ডরাইটিং? এবার সাইন কর। এই হিরো, আমি তোকে ইশারায় বলবো, এইভাবে তুই এখানে দেখে কান্নাকাটি শুরু করবি। তুই এরকম করবি, বলবি বাঁচাও বাঁচাও আমাকে, এরা যেমন বলছে তেমন করো বাবা, পুলিশের কাছে যেও না, আমার প্রাণ বিপন্ন, বাঁচাও বাঁচাও আমাকে। বুঝেছিস না? চল এবার নো রিহার্সাল, ডাইরেক্ট টেক। বাবা প্লিজ আমাকে বাঁচাও বাবা, এরা যা চাইছে এদেরকে দিয়ে দাও বাবা, না হলে এই লোকগুলো আমায় মেরে ফেলবে। প্লিজ প্লিজ কিছু করো বাবা, আমি আমি মরতে চাই না বাবা। কাট। এই নে বাবা, হাঁপিয়ে গেছিস না? না খেয়ে নে। না, খা খা। ছেড়ে দাও না আমাকে, বাবা তো তোমাদের টাকা দিয়ে দেবে। আমাদের তো শুধু ওটাই চাই, একবার টাকা পেয়ে গেলে তুই সুস্থভাবে বাড়ি ফিরবি। তুই ভয় পাচ্ছিস কেন রে? আমরা তোকে খুনটুট করবো না, অন্তত ততক্ষণ যতক্ষণ আমরা হাতে টাকা পাচ্ছি, আর যতক্ষণ না আমাদের পুলিশ ধরছে। তুই ভয় পাস না। বিশাল, তোমাকে পুনের একটা পোড়ো বাড়িতে পাওয়া গিয়েছিল, কিছু মনে পড়লো ওখানে কিভাবে গেলে? নো স্যার, ওরা আমাকে কিছু একটা খাইয়ে দিয়েছিল। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি একটা ঘরের মধ্যে। এই কথা ভাবলে আমার ক্লান্তি চলে আসে, ঘুম পায়। ওই লোকগুলো প্রতি 4 ঘন্টা অন্তর আমাকে কিছু খাইয়ে দিত, ওটা খেলেই আমি ঘুমিয়ে পড়তাম। ওই সময় আমি এত ঘুমিয়েছি যে। চুপ কর বাবা, তুই বিশ্রাম কর। এবার বন্ধ করুন না স্যার, বন্ধ করুন না এসব জিজ্ঞাসাবাদ। দেখতে পাচ্ছেন না এর কথা বলতে কতটা কষ্ট হচ্ছে? বিশাল একটা রিকোয়েস্ট, যদি অন্য কিছু তোমার মনে পড়ে সঙ্গে সঙ্গে আমাদেরকে বলবে। ওই 3 জনেরই দাড়ি ছিল, হয়তো ইচ্ছে করে রেখেছিল বা নকলও হতে পারে। এটা এই জন্য যে বিশাল যাতে ওদেরকে চিনতে না পারে আর আমরা যাতে ওদেরকে ধরতে না পারি। স্যার, ওরা থ্রু আউট বিশালকে নেশা করিয়ে রেখেছিল, যাতে বিশালের কোনো শক্তি না থাকে, যাতে পালাতে না পারে, আর পরে যাতে ওর কিছু মনে না থাকে যে ও কোথায় ছিল আর কাদের সঙ্গে ছিল। স্যার, 3 জনের মধ্যে একজন ওকে বলেছিল যে ওদের সাথে ওর কোনো শত্রুতা নেই, ওদের শুধু টাকা চাই। তাহলে এই স্টোরিটা মাঝখানে কিভাবে এলো? কিডন্যাপার বারবার প্রকাশবাবুকে ফোন করে এটা বলছিল যে একটা পুরনো শত্রুতা আছে, বিশাল ওর বাচ্চাকে কষ্ট দিয়েছিল। আমার দুটো ছোট বাচ্চাকে ছোটবেলায় এমন আঘাত করা হয়েছিল, আর সেই আঘাতটা তোমার একমাত্র সন্তান বিশাল দিয়েছে। পুরোটাই প্ল্যানিং ছিল, গল্প, মন গড়া একটা কাহিনী, যাতে আমাদের ইনভেস্টিগেশন কার্যকরী না হয়। স্যার, আমার মনে হয় এটা একটা রেগুলার কিডন্যাপিং ছিল, এর কোনো ব্যাক স্টোরি ছিল না। ওদের মুক্তিপণ দরকার ছিল আর ওরা খুব চালাকি করে ওটা নিয়ে গেছে। আমরা বিশালের থেকে একটাও লিড পাইনি যে আমরা ওদের কাছে পৌঁছবো। স্যার, মনে হচ্ছে বিশাল এখনো নেশাতেই আছে আর শকেও।
বিশাল কিছু বলল? কারা ছিল ওরা? কেন করছিল এইসব? আমার তো মনে হয় না বিশাল এইসব ব্যাপারে কিছু জানে। আর ওরা ধরা পড়ছে কি পড়ছে না সে ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই। আর পুলিশ ওকে জেরা করে কিছু করতে পেরেছে? করতে পেরেছে কি? পারেনি তো। তবে আমরা আমাদের বিশালকে ফিরে পেয়ে গেছি, ব্যাস, আর কিচ্ছু চাই না। ক্রাইম ব্রাঞ্চের হাতে এখন অস্ত্র একটাই, সেটা হলো বিশালের স্মৃতি, যা তাদের কিডন্যাপারদের কাছে পৌঁছতে পারত। বিশালের বয়ান একরকম পাথরের উপর গন্ডি ছিল। বিশাল বলেছিল যে অপহরণে 3 জন লোক জড়িত ছিল, কিন্তু তাদের মুখের গড়ন শুধুমাত্র বিশালই বলতে পারত যদি তার মনে পড়ত। কিন্তু আপাতত বিশাল গভীর আতঙ্কে ডুবেছিল। প্রশ্ন এটাই উঠছিল যে কিডন্যাপাররা কি কোনো মাস্টার স্ট্রোক খেলেছিল, যা পুলিশকে এই কেসের গভীর এবং বিস্ময়কর সত্যের কাছে পৌঁছতে বাধা দিচ্ছিল। স্যার, আমার ভীষণ ভয় করছে স্যার। আপনি বুঝতে পারবেন না আমার উপর দিয়ে কি গেছে। আমি এটা বুঝতে পারছি যেটা তুমি সহ্য করেছো সেটা অন্য কোনো বিশালকে সহ্য করতে না হয়। ওই 3 জন দাড়িওয়ালা কিডন্যাপার যাদের কথা তুমি ডিসক্রাইব করেছো, ওরা খুব ডেঞ্জারাস ক্রিমিনাল। আর ভয়ের কথা এটাই যে ওরা মুক্ত ঘুরে বেড়াচ্ছে, আবারও স্ট্রাইক করতে পারে যে কোনো সময়, যে কারোর সঙ্গে। বিশাল, আমরা আমাদের স্কেচ আর্টিস্টকে ডাকবো। তুমি 3 জনের ডেসক্রিপশন ওনাকে দেবে। স্যার, আমি আপনাদেরকে বললাম তো ওদের 3 জনের দাড়ি ছিল। কিন্তু বিশাল, সমস্ত দাড়িওয়ালা তো একরকমের দেখতে হয় না। ওই ওষুধটা খেলে সবকিছু সেম দেখায় স্যার। আর এমনিতেও আমি শুধু 2টো লোককেই বেশি দেখতাম। ওই তৃতীয় লোকটা তো শুধু 2বারই এসেছিল। আমাদের অনুমান এটাই বলছে যে ওরা 2 জন তোমার সঙ্গে বেশি ছিল, আর তৃতীয় ব্যক্তি দাড়িওয়ালা গাড়িতে ঘুরতে ঘুরতে তোমার বাবাকে কল করতো আলাদা আলাদা জায়গা থেকে। শোনো বিশাল, এর মধ্যে থেকে একজনকেও যদি পাই না আমরা, তাহলে বাকি 2 জনকেও আমরা ধরে নিতে পারবো। বিশাল, ওদের যে কোনো একটা কথা মনে আছে তোমার? কোনো কথা বলেছিল, কারোর কোনো নাম নিয়েছিল, কোনো জায়গার নাম মেনশন করেছিল, কিছু একটা? স্যার, ওই জায়গা যেখান থেকে আমাকে এখানে আনা হয়েছে। হ্যাঁ, গার্গে হিলস, পুনে। স্যার, পুনের পুরো কমিউনিটি এটা। ওঠো। আমার মনে নেই স্যার আমি ওখানে কি করে পৌঁছেছি, কিন্তু আমার এটুকু মনে আছে আমার খুব তেষ্টা পেয়েছিল। ছেড়ে দাও। সেই জন্য আমি কেউ চিৎকার আছে? করছিলাম। কেউ আছে এখানে? Someone please help me! Someone please help me! কি ফটফট করে ইংলিশ বলছিস বলতো তুই? কি হেল্প মি এসে পড়েছি আমি হেল্প করতে, বল। আমার খুব তেষ্টা পেয়েছে। ওই ভালো দোকান থেকে অরেঞ্জ জুস নিয়ে আয় আমাদের রাজকুমারের জন্য। শালা পুরো নাগপুরে এর চেয়ে ভালো জুস পাওয়া যাবে না। সীতাবাজার, নাগপুর? হ্যাঁ স্যার, এরকমটাই বলেছিল। ভেরি গুড বিশাল। বিশাল, একটু ভালো করে ভেবে দেখো, অথবা চিন্তা করে বলো যে ওরা নিজেদের মধ্যে কোনো নাম উচ্চারণ করছিল কি? 3 জন ছিল। এক্স্যাক্ট ডেটটা বলতে পারবো না, কিন্তু 17ই জানুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারির মাঝে সীতাবাজার এরিয়াতে, নাগপুরে। 3 জনের বয়স 25 থেকে 30-এর মধ্যে, আর হয়তো 3 জনের দাড়িও থাকতে পারে। ওকে 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 ঠিক আছে, টেনশন করো না। আজকের দিনটা খুব ভালো ছিল বিশাল। আমরা আবার কাল কথা বলবো। আমাদের আর্টিস্টও আসবে। ওই 3 জনের মুখ যতটা তোমার মনে পড়ে ওকে বলে দিও। তোর কোনো ভুল নেই বাবু। পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা হলো খিদে। স্যার, মুশকিল আছে। ছেলেটা ভীষণই কনফিউজড। স্কেচটা তৈরি তো হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ক্রিমিনালের মুখের সাথে ততটা মিল নেই। 3 জনের একই রকম দাড়ি, মনে হচ্ছে নকল। স্যার,
নাগপুর পুলিশ দুর্দান্ত সার্চ অপারেশন লঞ্চ করেছে। প্রত্যেক হিস্ট্রি সিটারের সাথে কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নো লিড স্যার। স্যার সীতাবাজার এরিয়া সব সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। এইগুলো ওই তিনজনের স্কেচ। জানি না মিলল কি না, তবে ঠিক তো বটেই। একটা কাজ করো, এই স্টেটের সমস্ত পুলিশ স্টেশনে পৌঁছে দাও, আর কোথাও যদি কোনো গরমিল মনে হয় সোজা তুলে নিয়ে এসো। আরেকটা কথা, এই স্কেচের কথা যেন কেউ না জানে। সমস্ত পুলিশ স্টেশনে গোপনে পৌঁছে দিতে হবে। আর মনে রেখো, এটা পুরো কনফিডেন্সিয়াল। আর যদি এটা লিক হয়ে যায় তাহলে ওরা জানতে পারবে যে আমরা ওদের খুঁজে বেড়াচ্ছি। আর মনে থাকে যেন আমাদের সোর্সরাও যেন জানতে না পারে। গট ইট স্যার আমি ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করতাম, আমার বিশাল যেখানেই থাকুক ওকে যেন সবসময় ভালো রাখে, আমার ছেলে যেন ফিরে আসে। আর ঠাকুর আমার কথা শুনেছেন। হ্যাঁ দাদা, বিশাল যেটুকু জানতো সেটুকু পুলিশকে বলেও দিয়েছে। এবার ওরা যা পারে করুক। আমি চাইছি পুলিশ যত তাড়াতাড়ি পারুক এগুলোকে ধরুক, হাত পা একেবারে ভেঙে দিক। অন্তত বোঝাতে যাবে আমাদের বিশালকে ওরা কেন টার্গেট করেছিল। বিশালের বয়ান অনুযায়ী আঁকা স্কেচের উপর ভিত্তি করে পুরো রাজ্যের পুলিশের দ্বারা করা সার্চ অপারেশন অসফল ছিল। এমন মনে হচ্ছিল যে এই তিনজন কিডন্যাপার এই পৃথিবীরই বাসিন্দা নয়, এদের কোনো রেকর্ডও নেই। কখনো কখনো আমার মনে হচ্ছে কিডন্যাপিংটা আদৌ হয়েছিল কিনা। স্যার, আপনার কি মনে হচ্ছে এগুলো বিশালের মস্তিষ্ক বিকৃতি? মনে হচ্ছে, কিন্তু একটা ব্যাপার, এই তিনজনেরই দাড়ি, এছাড়া আমাদের কাছে আর কোনো প্রমাণ নেই। কিন্তু ওই আগের প্রমাণটা, ওটা আমার কাছে কোনো মূল্যই নেই। কিন্তু স্যার, ছেলেটি 22 দিন মিসিং ছিল। স্যার আমরা খুব কম জনেরই এরকম এত ব্যাকগ্রাউন্ড চেক করেছি, যেমন বিশাল সুরবের সবকিছু নর্মাল। বাবার একমাত্র ছেলে, পকেট মানি যত চাইবে তত পায়, কোনো প্রবলেম নেই তাতে। কোনো গার্লফ্রেন্ডের অ্যাঙ্গেল নেই, মেন্টাল প্রবলেমও নেই, টেরার অ্যাঙ্গেলও নেই, কিছু নেই স্যার, সব নর্মাল। তাহলে এটা কি করে হতে পারে যে ও কিডন্যাপ হয়েছে কিন্তু কিডন্যাপারদের সম্বন্ধে বিন্দুমাত্র কিছু বলতে পারছে না? এটা কি হয়? পারফেক্ট ক্রাইম অফিসার। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বিশালের কিছু মনে পড়েছে। তিনজনের মধ্যে এক কিডন্যাপারের নাম। গুড, আমি 15 মিনিটের মধ্যে পৌঁছচ্ছি। স্যার, একটা সূত্র পাওয়া গেছে। কিডন্যাপারের নাম মনে পড়ে গেছে বিশালের। মনে হচ্ছে ব্রেক থ্রু পেয়ে গেছি আমরা। হ্যাঁ বিশাল, বলো কি নাম ছিল? স্যার আমি শিওর করে বলতে পারবো না, কিন্তু আমি শুনেছিলাম যে... বিশাল, তুমি শুধু একবার নামটা বলে দাও। স্যার ওরা তখন আমার ঘরের দরজা খুলছিল, তখন আমি দুজনকে কথা বলতে শুনি। কি হয়েছে? গুড নিউজটা কি? সচিনের ছেলে হয়েছে, আজ মুম্বাইতেই থাকবে বলছিল। আরে ও যেখানেই থাকুক না কেন, আমরা যেন মিষ্টি পেয়ে যাই। এই হিরো, খাবার খাবি না? নুন ছিল না খাবারে, তাই খেতে পারিনি। যা, এর জন্য একটা ভালো দোকান থেকে পিৎজা নিয়ে আয়, নুন আলাদা করে দিতে বলিস। বিশাল, এই তিনজনের মধ্যে ও কে ছিল যার সম্পর্কে ওরা কথা বলছিল? এই দুজন ছিল স্যার। মানে এটা সচিন হতে পারে? হয়তো এটা দ্বিতীয় কিংবা তৃতীয় দফা হবে স্যার, যখন খাবার দিতে এই লোকটা আসেনি, না হলে সবসময় এই আসতো স্যার। তোর কোনো ভুল নেই বাবু, পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা হলো খিদে। আচ্ছা বিশাল, এটা কোন দিনের কথা? মানে ওই বাচ্চা হওয়ার ব্যাপারটা? দেখো, 17 জানুয়ারি তোমার কিডন্যাপিং হয়েছিল, আর 24 জানুয়ারি তোমার ভিডিও আর লেটার পাঠানো হলো।
এই দুজনের যে কথা হয়েছিল, মানে শচীনের কথাটা, সেটা লেটার পাঠানোর আগে না পরে? তার তার পরের ঘটনা স্যার। যখন যখন আমি এই দুজনকে কথা বলতে শুনেছিলাম, তার পরের বার এই লোকটা ফিরে এসেছিল স্যার। আর এই লোকটার কাছে ওই ওষুধটাও ছিল, যেটা যেটা আমাকে এই লোকটা খাইয়েছিল স্যার। শেষবারের মতো ওষুধটা খেয়েছিলাম স্যার। তারপরে আমার জ্ঞান সোজাই পোড়ো বাড়িতে খুলে স্যার। শচীনের ছেলে হয়েছে। শচীন আজ মুম্বাইতেই থাকবে। স্যার, এ যদি শচীন হয় তাহলে শচীনের ছেলে 24শে জানুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারির মাঝে হয়েছে। রাইট বাক্সতে করে ভিডিওটা 24শে জানুয়ারি এসেছিল। রাইট। স্যার, বিশালের কথা অনুযায়ী যখন এই ভিডিও শুট হয়েছিল, শচীন তখন ওখানেই ছিল। কারেক্ট। মানে ওই 15 দিনের গ্যাপের মধ্যে শচীন মুম্বাইতেই ছিল, আর ওর স্ত্রী এখানেই ওর বাচ্চাকে জন্ম দিয়েছে, মেল চাইল্ড। কিন্তু নাগপুরের অরেঞ্জ জুসের মতো আমাদের ধোঁয়াশায় ফেলার মতো কোনো ষড়যন্ত্র হতে পারে। হতে পারে শচীন নামটাই মিথ্যে, যেরকম বাকি সিমগুলো মিথ্যে প্রুফ দিয়ে কেনা হয়েছিল। আমার তো মনে হচ্ছে কেসটাই মিথ্যে। কিন্তু এই মিথ্যের পেছনে একটা সত্যি আছে, আর এই সত্যিটা এই যে এই চেহারাগুলোর পেছনে একটা বড় মাথাও রয়েছে। স্যার, চান্সটা নিয়ে যাক। অফকোর্স, একটা ছোট সূত্র আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দিতে পারে। চান্স তো নেবই। শচীনের ছেলে হয়েছে। শচীন মুম্বাইতে আছে। এর মানেটা হলো যে শচীনের কাছে মুম্বাইতে থাকার মতো কোনো জায়গা আছে। ও কোনো লজ বা হোটেলে থাকতে পারে, বা হসপিটালেই। এটাও ঠিক। সবচেয়ে প্রথমে আমরা ম্যাটারনিটি হসপিটালে খোঁজ করবো যেখানে বাচ্চা হয়। স্যার, আমি কোথাও পড়েছিলাম যে মুম্বাইতে 1 বছরে 1.5 লাখেরও বেশি বাচ্চা জন্মায়। মানে দিনে ধরুন 425টার মতো বাচ্চা। কিন্তু শচীন নামের কটা লোক বাবা হয় তার কোনো ধারণা নেই। আগে শুরু তো করা যাক। স্যার, আমি কর্পোরেশনে যাচ্ছি, ওখান থেকে হসপিটালের ডিটেলস পাবো। ওখানে বার্থ সার্টিফিকেটও পেতে পারি? না, কেননা আমরা এমনিতেও বার্থ সার্টিফিকেটের উপর ডিপেন্ড করতে পারবো না, কেননা ওটা ইস্যু হতে 21 দিন লাগে। কিন্তু যে হসপিটাল বা মেটার্নিটি হোমে বাচ্চারা জন্ম নেয়, তার ডিটেল রিপোর্ট কর্পোরেশনে অবশ্যই যায়। 24শে জানুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত যে কটা বাচ্চার জন্ম হয়েছে তার ডিটেল যদি আমরা হাতে পাই, তাহলে বুঝতে পারবো যে কজন শচীন বাবা হয়েছে। আর যে শচীনের কথা ওরা বলছিল, ওই শচীন বাবা হয়েছে কিনা। শচীনের ছেলে হয়েছে, আজ সে মুম্বাইতেই থাকবে। এই গুটি কয়েক শব্দ দুজন অপহরণকারীর মধ্যে বিনিময় হয়েছিল, আর এর থেকেই অনুমান করা হচ্ছিল যে তৃতীয় কিডন্যাপারের নাম হলো শচীন, আর 24শে জানুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারির মধ্যে সে মুম্বাইতে বাবা হয়েছে। মুম্বাইয়ের 2 কোটি জনসংখ্যার মধ্যে না জানি কত শচীন ছিল, আর এই 15 দিনের মধ্যে না জানি কত শিশু জন্ম নিয়েছে। কিন্তু তবুও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই অদৃশ্য অনুর মতো সূত্রের কণা নিয়ে মোটামুটি এই পারফেক্ট ক্রাইমকে মাত দিতে চলেছিল। কম করে 6000 হাসপাতাল রয়েছে এখানে। আর আমরা কোনো ইনফরমারের সাহায্য নেব না, শুধু তুমি আর আমি। 3000 আমার, 3000 তোমার। গুড লাক। হ্যাঁ স্যার, নিশিকুল নার্সিং হোম। হ্যাঁ, প্লিজ যদি বলেন। হ্যাঁ, ওটা কেমন হয়েছিল? কবে ডেলিভারি হয়েছিল ওটা? শচীন বলে কেউ বাবা হয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোথায় বললেন? হ্যাঁ, ওই দিন আমাকে বলুন কটা ডেলিভারি হয়েছিল, মানে আশেপাশে 1 দিন 2 দিন আগে পরে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা, হ্যাঁ, এখানে শচীন বলে কেউ বাবা হয়েছিল? আচ্ছা, ভদ্রলোকে দেখতে কেমন ছিল বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে যদি বলেন হ্যাঁ কটা ডেলিভারি হয়েছিল। আচ্ছা, বেশ। আচ্ছা, হ্যাঁ, যদি আমাকে হ্যাঁ এই ডেটের মধ্যে বলেন কটা ডেলিভারি হয়েছিল। আচ্ছা, ধন্যবাদ স্যার। এই 15 দিনের মধ্যে 62 জন শচীন নামের লোক বাবা হয়েছে। স্যার, 24 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে 53টা হসপিটালে শচীন নামের কোনো ভদ্রলোকের মেল চাইল্ড হয়েছে। আর এই সমস্ত শচীনের মধ্যে একজন শচীন আমাদের নিশানা। আর এই 62 জন শচীনকে ট্যাপ করো। স্যার, শচীন সংকল্প। আচ্ছা, মীরা রোডে আপনার অ্যাড্রেসটা কোথায়? শচীন কি করেন আপনি? আচ্ছা, শচীন নারকারের সাথে কথা বলা যাবে? শচীন মারাঠে। আপনি কি 2 মিনিট সময় দিতে পারবেন? আপনি কি আন্দ্রেরিতে থাকেন? আচ্ছা, আপনি কালকে অফিসে চলে আসুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার নাম শচীন? কতদূর পৌঁছলে ভাই? 30 জনের সঙ্গে কথা হলো। আমার 31টা হয়ে গেছে। মানে শুধু একজন পেয়েছে। ইয়েস স্যার, এই স্ত্রী নেহা মোড়ে 30শে জানুয়ারি মুম্বাইয়ের এক প্রাইভেট ক্লিনিকে বাচ্চার জন্ম দিয়েছিল। পুরো লিস্টে শুধু এই একজন বাকি আছে। এটা লাস্ট চান্স স্যার। ঠিক আছে, এই মাস্টার মাইন্ড হতে পারে। ভাই বিশাল, তুই জানিস আমরা পুরো সলিড টেনশনে ছিলাম। হ্যাঁ রে ভাই, তোকে ছাড়া কলেজ যেতে মনে চাইতো না।
এই বিশাল, চল এবার তুই আবার কলেজ যাওয়া শুরু কর। আমাদের সকলের সঙ্গে ঘুরবি, এনজয় করবি, ক্লাস অ্যাটেন্ড করবি, তোরও মুড ভালো হয়ে যাবে আর আগের মতো সব নর্মালও লাগবে। ঠিক বলছিস নিকিতা। গাইজ চলো কফি শপে যাই, এর মুডটাও ঠিক হয়ে যাবে, কি বলিস? ওরা তো ঠিকই বলছে বিশাল, একটু ঘুরে আয়, ফ্রেশ হয়ে যাবি। ভেতরে চল, চল ভেতরে। বাচ্চার মায়ের নাম নেহা মোড়ে আর ঠিকানা নেহা মোড়ের বাবারটা লেখানো আছে। মায়ের নাম নেহা মোড়ে, বাবার নাম সচিন মোড়ে, গার্জিয়ান অ্যাড্রেস সুরেশ যাদব, বাড়ির নাম্বার 43, হনুমান গলি, কাশিমিরা। আগে সুরেশ যাদব, আগে হ্যাঁ, 30শে জানুয়ারি আপনার মেয়ে নেহার ডেলিভারি হয়েছিল পিডি প্রাইভেট ক্লিনিকে। আগে হ্যাঁ। সচিন মোড়ে কি আপনার জামাই? হ্যাঁ, কিছু হয়েছিল কি? আপনার জামাই সচিন কোথায় থাকে? পুনেতে থাকে। দেখুন যাদববাবু, আমরা মিউনিসিপ্যালিটি অফিস থেকে এসেছি। কয়েকটা বাচ্চা গায়েব হয়ে গেছিল হসপিটাল থেকে। আমরা প্রত্যেক ওয়ার্ডে গিয়ে চেক করছি যে সব বাচ্চা সুরক্ষিত আছে না নেই। যাদববাবু, আমরা আমাদের রেকর্ড আপডেট করছি, তো আপনার নাম্বার আর অ্যাড্রেস তো আমাদের কাছে আছে। আর এখন আমাদের সচিন আর নেহার পুনের ঠিকানাটা চাই। ঠিক আছে। আর হ্যাঁ, নেহা আর সচিনের এক কপি করে পাসপোর্ট ছবিও আমাদের চাই, মানে রেকর্ডের জন্য। 1 মিনিট আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা নেহার নম্বর আর এটা সচিনের। আর এই ছবি দুজনের একসাথে আছে, চলবে? 4448979778। এই মাসের পুরো কল ডিটেলস চাই আমার, লাস্ট মান্থের। না, 10 মিনিট বেশি হয়ে যাবে, এক্ষুনি চাই আমার, রাইট নাও। গ্রাফিক ডিজাইনারকে বলো মুখের ওপর দাড়ি লাগাতে আর চেক করতে। স্যার, সচিন মোড়ের কল রেকর্ডস। 16 জানুয়ারি রাত আর 17 জানুয়ারি সকাল। ওর লোকেশন ছিল কান্দ্রিট, আর বিশাল সুরভের কিডন্যাপ হয়েছিল 16 তারিখ রাতে। আর এই মোবাইলের লোকেশনের সেই রাস্তায় যেখান থেকে বিশাল কিডন্যাপ হয়েছিল। 17 থেকে 24 জানুয়ারির মধ্যে ও পানভেলে ছিল। 30 জানুয়ারি আবারও কান্দ্রেরিতে ফিরে আসে। 3রা ফেব্রুয়ারি ওর লোকেশন আবার পানভেল। আর 7ই ফেব্রুয়ারি রাতে ওর লোকেশন ছিল গৌরবান্দা। আর 7ই ফেব্রুয়ারিতেই গোরবন্দর থেকে কিডন্যাপাররা মুক্তিপণ নিয়ে পালিয়ে গিয়েছিল। 8ই ফেব্রুয়ারি ওর লোকেশন ছিল পুনে। 8ই ফেব্রুয়ারিতেই বিশালকে ওই পোড়ো বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছিল। 9 তারিখে মুম্বাই এসেছিল, আর 10 তারিখে আবার পুনেতে চলে যায়। স্যার, এই আপনার ওই সচিন। তার মানে সচিনের ব্যাপারটা সত্যি, আর ওই কিডন্যাপিংটাও একটা সত্যি। চলো পুনে যাওয়া যাক, আর সত্যের মুখোমুখি হই আমরা। আঙ্কে, সচিন মোড়ে কোথায়? আপনারা কারা? মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ, ডাকুন ওকে। সাহেব, ও কি করেছে? ডাকুন ওকে। সাহেব, ও নিচে গেছে, ওর জামাইবাবুর সাথে দেখা করতে। নিচে কোথায়? নিচে স্যার, গেটের কাছে ওই চায়ের যে দোকান আছে ওখানেই গেছে। অরুণ স্যার, তুমি এখানে থাকো, যাতে উনি সচিনকে ফোন করতে না পারে। কেতনার সবাই আমার সঙ্গে এসো। সাহেব, 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 আমাকে বলুন না কি করেছে আমার স্বামী। আমরাও সেটাই খুঁজছি, কি হয়েছে, কি করে হয়েছে, কেন হয়েছে। হরিশদা, এ চলবে না আমার, ভাড়াটা অনেক বেশি। দেখ না ভাই, পার্টিটা বেশ ভালোই, কোনো ঝামেলা নেই। কিন্তু দাদা, মুম্বাই যাওয়ার জন্য ট্যাক্সি কোথা থেকে পাবো? আপনি এখানে ট্যাক্সি কোথায় খুঁজছেন? হ্যাঁ, সমস্ত ট্যাক্সি মেন রোডে পাওয়া যায়। আচ্ছা, ফিরে আসার জন্য ওখান থেকেই পেয়ে যাবো না? ও দাদা, ওখানে গিয়ে খোঁজ নিন না, আমাদের কেন বিরক্ত করছেন?
হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে ভাড়াটা বড় আমি পার্টিকে তোর নাম্বার দিচ্ছি। না। আরে তুই একবার কথা বলে আচ্ছা, দেখ এই না। এই পানভেল মুম্বাই যাওয়ার পথেই পড়বে না? ও দাদা, কেন মাথা খারাপ করছেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ, কেন? তো আমি ওই দায়িত্ব শুধু তোরই নাকি? দারুণ কিডন্যাপিং এর প্ল্যান বানিয়েছিস, পানভেলে আড্ডা জমিয়েছিস। কি শচীন মোড়ে ব্যাটিং শুধু তুই করবি? আমাদেরকে শুধু তুই বোকা ভেবে রেখেছিস? কে 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 আপনারা? পানভেলে বিশাল সুরভেকে কোথায় রেখেছিলি বল? কে বিশাল সুরভে স্যার? আমি তো এর নামে কাউকে জানি না। ফাইনালি ক্রাইম ব্রাঞ্চ সফলতার মুখ দেখতে পেল। 3 জনের মধ্যে একজন কিডন্যাপারকে তারা তাদের মুঠোয় ধরতে পারল। শচীনের ছেলে হয়েছে আর আজ মুম্বাইতেই থাকবে। এই শব্দগুলো বলার সময় ছোট্ট একটা অসাবধানতা এই কেসটাকে নিষ্পত্তি করতে প্রমাণের পুরো বাক্স খুলে দিল। আরে স্যার, স্যার কি 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 করছেন স্যার? আমি স্যার আমি জানি না। আরে 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 কি করছেন আপনারা? হ্যাঁ স্যার, ব্যাপারটা কি? নাম বল। হরিশ গায়কোয়াড়। তুই শচীন মোড়ের জামাই? হ্যাঁ হই তো। স্যার আমি কোনো কিডন্যাপিং করিনি স্যার। আপনারা ভুল করছেন স্যার। স্যার ভুল করছি না। স্যার 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 এখনো তোর মনে হচ্ছে আমরা ভুল করছি? তোর ঘর থেকে পেয়েছি এগুলো। চিহ্নটা দেখতে পেয়েছিস? মুক্তিপণের সমস্ত টাকার উপর আমরা নিজেরা দাগ দিয়ে রেখেছিলাম। সাহেব বলুন না কি হয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না সাহেব। আমার জীবনে আমি একটা ক্রিমিনালকে ধরার জন্য এত কাঠখড় পোড়াইনি। যা বলার তাড়াতাড়ি বল, না হলে সারা জীবন আর কিছু বলতে পারবি না। কারণ বলার জন্য তুই আর বেঁচে থাকবি না। যদি প্রয়োজন হয় না, তাহলে তোর বউকেও এখানে তুলে নিয়ে আসবো, ওর সামনে তোকে বেঁধাবো মনের সুখে। রিসেন্টলি বাপ হয়েছিস না, বাচ্চাটাকে অনাথ করবি তাই তো? দেখ 3 পর্যন্ত গুনবো, তাড়াতাড়ি বল। 1, 2। আমি কি করে বলবো যে এই টাকাগুলো শচীনের কাছে কি করে এলো? হরিশ গায়কোয়াড়, এই নকল দাড়ি লাগিয়ে লোকেদের বোকা বানানো শুধু হিন্দি সিনেমাতেই হতো, তাও 80-র দশক পর্যন্ত। তুইও কিডন্যাপারদের মধ্যে একজন ছিলি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, আমি আর আমার জামাইবাবু হরিশ গায়কোয়াড় আমরা এই কিডন্যাপিং এর ব্যাপারে যুক্ত ছিলাম। ফোন কলস করা। আমি কে এটা শুধু আপনি ঠিক করতে পারবেন সুরভে বাবু। আমি সব সময় আওয়াজ বদলে প্রকাশ সুরভেকে ফোন করতাম। আমার কাজ ছিল গাড়ি করে ঘুরতে ঘুরতে ফোন কলস করা। ব্লুটুথ লাগা সুরভে, ইউটার্ন নে আর সোজা মেন রোডে চলে আয়। তাহলে মুক্তিপণের টাকা প্রকাশ সুরভের গাড়ি থেকে শচীন চুরি করেছিল? হ্যাঁ স্যার। ছেলেটার বাবা এক্ষুনি চলে আসবে। আমি ওকে গাড়ি থেকে নিচে নামাচ্ছি, আর ওই সময় তুই গাড়ি থেকে টাকা বের করে নিবি। তো বাস স্টপে যে তুই বক্স রেখেছিলি, আমি ওই বাস স্টপে বক্সটা রেখেই হরিশকে ফোন করেছিলাম। তারপর হরিশ ওই সুরভেদের বাড়িতে ফোন করে স্যার। আর কবরস্থানে
কবরস্থানে আমি একদিন আগেই বক্সটা রেখে দিয়েছিলাম স্যার। তো তুই আর তোর জামাই দুজনই ট্যাক্সি ড্রাইভার? হ্যাঁ স্যার। তোরা দুজন কোনো ট্রাভেল এজেন্সির হয়ে কাজ করিস? স্যার হরিশ আগে ওখানে কাজে লাগে স্যার, তারপর হরিশই আমাকে ওই এজেন্সিতে কাজে লাগায় গাড়ি চালানোর জন্য। তৃতীয় কে? সুশান্ত নিকম। এই সুশান্ত কোথাকার লোক? আমাদের ট্রাভেল এজেন্সির মালিক। সুশান্ত বাবু নমস্কার। 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 তোমরা সবাই এখানে এসো। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার। এই সব ইনস্ট্রুমেন্ট লোকাল, আর এই সিম কার্ড বাইরের। একটা পুরো প্র্যাকটিস সেশন করব, তারপর একটা ডেট বার করব ভালো দেখে। আই থিঙ্ক যথেষ্ট প্র্যাকটিস হয়েছে, এবার আমাদের সরাসরি অ্যাকশন করতে হবে। ঠিক আছে, 16 তারিখ ডেটটা হলো 16ই জানুয়ারি। আর যদি 16ই জানুয়ারি রাতেও হাঁটতে না বেরোতো? চান্স নেব না সুশান্ত বাবু, আমি ওই ছেলেটার রুটিনটা খেয়াল করে দেখেছি, ও প্রত্যেক দিন রাত্রিরে হাঁটতে বেরোয়। এখন এটা তো হতে পারে না যে ও ওই দিনই হাঁটতে বেরোবে না। স্যার আমি বিশালের রাত্রির রুটিনটা স্টাডি করেছিলাম, আর হরিশ দিনেরটা। কি জানতে পেরেছো? রোজ গাড়ি করে কলেজে যায়, আর শুধু একটাই গাড়ি নেই ওদের কাছে, প্রত্যেক দিন আলাদা আলাদা গাড়ি করে কলেজ যায়। বাবার একমাত্র ছেলে, বাবার ম্যান পাওয়ার এজেন্সি আছে। গত কয়েক বছর ওর বাবা প্রচুর টাকা কামিয়েছে। কত দিতে পারবে? 4টে গাড়ি আছে ওদের, একটা অফিস আছে কান্দিবাড়িতে, একটা দামি ফ্ল্যাট আছে ওদের, আর একটা ফ্ল্যাট ভাড়া দিয়ে রেখেছে। 3 কোটি তো আরামসেই বের। এই টাকাটা তোকে মিনিমাম দিতেই হবে। একটা ফাইনাল চেক লিস্ট বার করো সব মোমেন্টের। মিনাকি, সেল ফোন, সিম কার্ড সব এক জায়গায় করা শুরু করো। আজ থেকে 2 সপ্তাহ পরে আমরা আরেকবার সমস্ত অপারেশন খতিয়ে দেখব। ওই ছেলেটার সব ডিটেইল, সব চাল এক এক করে বার করব। বিশাল সুরভেকেই কেন? পয়সাওয়ালা পার্টি ছিল স্যার, আমাদের মনে হয়েছিল ওর বাবা কোনো ঝামেলা না করে 3 কোটি টাকা দিয়ে দেবে। আর কোনো কারণ ছিল না? স্যার আমরা মুরগি খুঁজছিলাম, কোপ মারার জন্যে সবচেয়ে ভালো মুরগি একেই মনে হয়েছিল, তাই ওকেই টার্গেট করে আমরা কোপটা মারি। ওই পরিবারের সঙ্গে তোদের আগে কোনো দেনা পাওনা ছিল না? স্যার আমাদের স্রেফ একটাই ব্যাপারে আগ্রহ, সেটা হলো টাকা। বাকি টাকা কোথায়? সুশান্ত বাবু আর মীনাক্ষী বৌদির কাছে। মীনাক্ষী সুশান্তর বউ? হ্যাঁ স্যার, ওনারা স্বামী স্ত্রী। সুশান্ত বাবু আর মীনাক্ষী বৌদি তো ফোন কলের পুরো ডিটেল প্ল্যানটা করে রেখেছিল স্যার। হরিশ, তুমি প্রথম 4টে কল বিশালের সিম কার্ড থেকে করবে, তারপর থেকে বাকি সিম কার্ডগুলো ব্যবহার করবে। ঘোড়বন্দর, নায়গাঁও, পালঘর, विरार, देन कांदीवली, देन मीरा रोड और বাইন্দর। मीरा रोड और বাইন্দর। মিনাকি, তোমার এটা মনে হয় না যে এত এদিক ওদিক করাতে পুলিশ ধন্দে পড়ে যাবে, যে আমরা জেনে বুঝে ওদের বিভ্রান্ত করার জন্য এসব করছি? আরে সেটা তো ওরা কোনো না কোনো দিন জানতেই পারবে যে আমরা ওদের বিভ্রান্ত করছি। এখন সে কোনো না কোনো দিন কবে আসবে সেটা জানতে জানতে বাকি জীবনটা ঝরঝরে হয়ে যাবে। তাই জাস্ট রিল্যাক্স, নো টেনশন, ওকে? ঠিক আছে বাবা। কিডন্যাপিং এর পর বিশালকে কোথায় রেখেছিল? ওই ওই সুশান্ত বাবু আর মীনাক্ষী বৌদির যে পানভেলের ফার্ম হাউস আছে সেইখানে। পানভেল থেকে কোথায় নিয়ে গিয়েছিলি? কোথাও নয় স্যার। বিশাল আমাকে বলেছে বারবার ওর শিফটিং হচ্ছিল। কেন করছিলি? ওটা আমাদের চাল ছিল স্যার। মানে? যখনই আমরা ওকে ওই নেশার ওষুধটা খাইয়ে দিতাম, তারপর ওর চোখে পট্টি বেঁধে ওকে বাইরে নিয়ে যেতাম, আর যখন ও পুরোপুরি বেহুশ হয়ে যেত তখন ওকে ওই ঘরেই আবার ফিরিয়ে নিয়ে আসতাম, যাতে ওর মনে হয় যে আমরা ওকে বারবার শিফট করছি, আর যাতে ও আসল জায়গাটা চিনতে না পারে। আর ওই নাগপুরের সীতাবাজারের অরেঞ্জ জুস? ভালো দোকান থেকে অরেঞ্জ জুস নিয়ে আয় আমাদের রাজকুমারের জন্য। শালা পুরো নাগপুরে এর চেয়ে ভালো জুস পাওয়া যাবে না। ওটাও আমাদের একটা চালই ছিল স্যার, ওকে আর আপনাদের সবাইকে বোকা বানাতে। বিশালকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, তাই কোনো এমন ভুল লোকেশন ঠিক করা যাক যেটা বিশাল মনে রাখতে পারবে আর যেটা ওদেরও জানাতে পারবে।
তখন পুলিশের টার্গেট ওই জায়গাটাই হবে। কারেক্ট। শুধু এটা মনে রাখো, যতক্ষণ বিশাল সুরবে আমাদের হাতের মুঠোয় আছে আর তাকে ফিরিয়ে দেওয়ার পরেও আমরা একটাও সূত্র ছেড়ে আসবো না যার থেকে পুলিশ আমাদের দরজায় পৌঁছতে পারে। কেননা একবার যখন ওকে পুনেতে নামিয়ে দেব, তারপর থেকে ওরা আমাদের পেছনে পাগল কুকুরের মতো ধাওয়া করবে। সেই জন্যই আমরা নাগপুরের নাম করেছিলাম স্যার। সুশান্ত নিকম আর মীনাক্ষী নিকম এই প্ল্যানের মাস্টারমাইন্ড। বাকি টাকা এদের কাছেই আছে। হ্যাঁ স্যার। এরা কোথায় থাকে? আন্ধেরিতে। সচিন আন্ধেরি অনেক বড়। একটা বোকা আর পাগলের মতো ওখানে একটার পর একটা জায়গা খুঁজে পারবো অতটা বোকা আমি নই। এখন তাড়াতাড়ি তুই অ্যাড্রেসটা বল, নাকি এবার তোর ধোলাই শুরু করব? ইয়েস। নাগপুরের জন্য গাড়ি বুক করতে এসছি। দেখুন, এটা তো আমার বাড়ি, বুকিং তো আমার অফিসে করা হয়। হ্যাঁ জানি, মানে আমি ভাবলাম যে ওখানে আপনি গাড়ি বুক করতে মানা করে দিয়েছেন বোধহয়। ব্যাপারটা হচ্ছে যে নাগপুর তো যেতে হবে, গলা শুকিয়ে গেছে। আমি ওখানকার সীতা বাজারের অরেঞ্জ জুসের ব্যাপারে অনেক শুনেছি, ওটা খেতেই হবে। ভারী অদ্ভুত লোক তো আপনি, বাজে বাজে কথা বলে যাচ্ছেন। সুশান্ত, কে আপনারা? মীনাক্ষী দেবী। আপনি? আরে হে মীনাক্ষী দেবী, আপনাকে আমরা কোথায় না কোথায় খুঁজেছি। মুম্বাই, অর্ধেক মহারাষ্ট্র, ব্যাস নাগপুরে এসে আপনাকে পেয়ে গেলাম। সেই পানভ্যালি, মানে যেখানে আপনার ফার্ম হাউসের অরেঞ্জ জুসের কোনো তুলনাই চলে না। কে আপনি? তোদের মৃত্যু আর অন্য নাম মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। দেখুন, এরা সব বাজে লোক, আমরা বিশ্বাসী লোক। আপনার কোথাও একটা কিছু ভুল হচ্ছে। আপনি লেডি সিটিজেনকে এভাবে হ্যারাস করতে পারেন না। আমি মিডিয়াকে ডাকবো। আপনাকে কষ্ট করে কিছু করতে হবে না ম্যাডাম, কারণ আমরা আগে থেকে মিডিয়াকে ডেকে ফেলেছি। আজ সন্ধ্যায় আপনাকে ওদের সামনে পেশও করতে হবে, সচিন মোরে আর হরিশ গাইকোয়াড়ের সাথে। পেয়ে গেছি স্যার। পুরো আছে স্যার, সব টাকা, সেই চিহ্ন দেওয়া নোট। পুরো তো নিশ্চয়ই নেই, কারণ কিছু টাকা হরিশ আর সচিনকেও তো দিতে হয়েছে, আর ওই 10,000 টাকা রিটার্নও তো পাঠিয়েছে। এরাই ছিল সেই তিনজন। এই তিনজনেরই দাড়ি নকল বিশাল। এদের সাথে আরেকজন মহিলাও আছে, যাকে তুমি কখনো দেখোইনি। কিন্তু বিশালকে টার্গেট কেন করেছিল এরা? কলেজে নতুন নতুন গাড়ি করে যাওয়া, আপনার ব্যবসার ভালো ভালো নাম, একমাত্র ছেলে, এগুলো ভালো করে স্টাডি করেছে, তারপর কিডন্যাপিং করেছে। এই জন্যই। এই জন্যে? এই জন্যই। এই জন্যই মানে? হ্যাঁ, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর এই আমার স্ত্রী মীনাক্ষী, আইটি ইঞ্জিনিয়ার। আমরা আমাদের কাজে একদম মজা পাচ্ছিলাম না, টাকা ছিল না। আমরা অনেক কিছু জিনিস শুরু করেছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাই আমরা এই ট্রাভেল এজেন্সি শুরু করি। এই দুবেলা দুটো ভাত রুটি তো জুটছিল, কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের অ্যাম্বিশন ক্রমে দূরে সরে যাচ্ছিল। তাহলে এই জন্যই তুমি কিডন্যাপিং এর প্ল্যান করেছিলে? সুশান্ত, মীনাক্ষী, তোমরা বিশাল সুরবেকে তোমাদের জিম্মায় রেখেছিলে। পুরো প্রফেশনাল ছিল তোমাদের কিডন্যাপিং এর কায়দা। আর এখন যদি তোমরা দুজনে কথা বলো যে এটাই ছিল তোমাদের প্রথম ক্রাইম, সরি, আমি মানতে পারলাম না। ভাবো, খুব ভালো
ভালো করে ভেবে নাও, চাইলে সমস্ত সত্যি কথা আমাকে তোমরা বলে দিতে পারো, না হলে এরা আছে না, এরা সত্যি বলিয়ে নেবে, আর এরা সত্যি বের করার জন্য খুব এক্সপার্ট। আর এদের কাছে কোনো ওষুধ, কোনো জাদু কাঠি আর ওই নাগপুরের সীতাবাজারের ওই কামাল করা অরেঞ্জ জুস নেই। এরা তোমাকে মারবে, আপনাকেও, আর ততক্ষণ মারবে যতক্ষণ তোমরা অজ্ঞান না হয়ে পড়ো। তারপর জলের ছিটে দিয়ে ওঠাবে আর তারপর আরো মারবে। শুধুমাত্র পুলিশ স্টেশনেই নয়, বরং আশেপাশের সমস্ত জায়গায় তোমাদের চিৎকার শোনা যাবে। আর পুলিশ স্টেশনের মধ্যেকার চিৎকার সবাই অবজ্ঞা করে, এটা তো তুমি খুব ভালো করে জানো। এবার ভেবে নাও, তোমরা দুজন এখন সবকিছু সত্যি সত্যি আমাকে বলবে, নাকি এরা সত্যি বলিয়ে নেবে? আমি তো তোমাদেরকে চয়েস দিয়েছি, এবার আপনার ফ্যামিলি, আপনার সোসাইটি, আপনার কাজ, কোনো কিছুর সঙ্গে এদের কোনো কানেকশন ছিল না। আর ওই ছোটবেলার দুষ্টুমি সব মিথ্যে। এরা বিশালের কিডন্যাপিং শুধুমাত্র মুক্তিপণের জন্য করেছিল, আর অত্যন্ত প্রফেশনাল কায়দায় সাকসেসফুল হয়েছিল। এদের কোনো ক্রিমিনাল রেকর্ড? না স্যার, নেই। এর আগে এরা দুটো কিডন্যাপিং করেছিল আর দুটোতে সাকসেসফুল ছিল। দুটো কেসেই ভিকটিমের ফ্যামিলিরা মুক্তিপণের টাকা দিয়ে দিয়েছিল, আর টাকা দিয়ে কেস ক্লোজ করে দিয়েছিল, আর এইভাবেই পুরো ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। আর কোনো ক্রাইম? হ্যাঁ স্যার, সুশান্ত নিগম ও স্ত্রী মীনাক্ষী নিগম, ওদের দুজন ড্রাইভার হরিশ গায়কোয়াড় আর সচিন মোড়ে, চারজন মিলে গত 2 বছরে 15টা গাড়ি চুরি করেছে আর বিক্রি করেছে। এই সুশান্ত আর মীনাক্ষীকে আমার হাইলি কোয়ালিফাইড মনে হচ্ছে। স্যার, সুশান্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মীনাক্ষী আইটি ইঞ্জিনিয়ার, দুজন একসাথে কাজ করে। দুজনের প্ল্যানিং একদম পারফেক্ট ছিল, এডুকেশনও, আর দুজনেই পুরোপুরি কনফিডেন্ট ছিল যে ওরা সাকসেসফুল হবে। আর তুমি কিন্তু এটা হতে দাওনি তাম্বে। গুড জব। থ্যাংক ইউ স্যার। তুমি আরো একবার প্রমাণ করলে যে অপরাধীরা ধরাই পড়ে, আর পারফেক্ট ক্রাইম এটা শুধুমাত্র একটা কল্পনা। ইয়েস স্যার। এরকম কিছু করা সবার পক্ষে কিরকম বিপজ্জনক প্রকাশ। ঠিক কথা দাদা, ভগবান করুক এরকম যেন শত্রুর সাথেও না হয়, যা আমার সাথে হয়েছে। সালা, যখন সবকিছু এমন কাট টু কাট পারফেক্ট চলছিল, ও তোমাদের কাছে পৌঁছলো কি করে? সুশান্তবাবু, পুলিশ আমার কাছ পর্যন্ত পৌঁছেছে আমার বাচ্চার থ্রুতে। তুমি মুম্বাইয়ে এমন কি প্রমাণ ছেড়ে এসেছিলে যে ওরা পেয়ে গেল? প্রমাণ আমি দিইনি, প্রমাণ দিয়েছিলেন আপনি আর এই হরিশটা। কি বাজে কথা বলছো? সুশান্ত বাবু, একটা কথা মনে রাখবেন। কি মনে রাখবো? গুড নিউজটা কি? সচিনের ছেলে হয়েছে, আজ মুম্বাইতেই থাকবে বলছিল। সব অপরাধীকেই আইপিসির ধারা 341, 328, 364 এ, 386, ধারা 120 বি আর ধারা 34 অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে সবাই জুডিশিয়াল কাস্টাডিতে আছে। এই চক্রের আগের কিডন্যাপিং এবং গাড়ি চুরির কেসগুলি রিওপেন করা হয়েছে, আর সেই সমস্ত ডিলারদের স্ক্যান করা হচ্ছে যারা ভুয়ো সিম কার্ড বিক্রি করে। এই কেসের মাস্টারমাইন্ড সুশান্ত এবং মীনাক্ষী নিগম। এদের লালসা এদের উচ্চশিক্ষার থেকেও অনেক উপরে উঠে গিয়েছিল, আর এরা তাদের মেধা, যুক্তি নির্ভর ইঞ্জিনিয়ারিং বুদ্ধি অপরাধের কাজে লাগালো। 2-4 বার তারা অপরাধ করে বেঁচে গিয়েছিল, কিন্তু সব মডেল, সব ডিজাইন, সব সফটওয়্যারে ত্রুটি আর ভাইরাস থাকার চান্স থেকেই যায়, যাকে আইন ধরেই ফেলে। এই কিডন্যাপিং এর কেস অত্যন্ত মুশকিল কেসগুলির মধ্যে একটা। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে হয়তো খুব কম অপরাধ চক্রই এত বিভ্রান্ত করেছে, আর যে একমাত্র সূত্র তাদের হাতে এসেছিল সেটা সত্যি খড়ের গাদার মধ্যে সূঁচ খোঁজার সামিল ছিল, যা তারা দক্ষতার সাথে করেছিল। ক্রাইম পেট্রোল মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অনবদ্য পারফরমেন্সের প্রশংসা করে আর মুম্বাই পুলিশকে কুর্নিশ জানায়। যেখানে একদিকে এই কেসকে ক্রাইম ডিটেকশনের টেক্সটবুক বলা যেতে পারে, সেখানে অপরদিকে কিছু শিক্ষণীয়ও আছে। সেটা এই যে অর্থের লোভী প্রায়শই অপরকে সারা জীবনের জন্য আঘাত দিতে পারে। আর দ্বিতীয় কথা হলো এই যে মূল্যবান জিনিস জাহির করার মূল্য চোকাতে হতে পারে। সাবধানতা বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।